বাংলাদেশের সুপার এইটের লড়াই শুরু হচ্ছে আগামীকাল ভোরে, যেখানে বাংলাদেশের যে প্রতিপক্ষ তার নাম অনেক বড় একটা নাম, ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। কিন্তু এবারের বিশ্বকাপের যা গতি প্রকৃতি, তাতে অস্ট্রেলিয়া কি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে? আমার সেটা মনে হয় না। কারণ ওয়েস্ট ইন্ডিজে আমরা যে ধরনের উইকেট দেখছি, সেখানে ওই দলগুলোকে বরং অনেক বেশি অ্যাডজাস্ট করে খেলতে হচ্ছে। আর বাংলাদেশ যে ধরনের উইকেট এক্সপেক্ট করে সেটাই পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ফলে দারুণ একটা লড়াই দেখার অপেক্ষায়। এই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আমরা আজকে কথা বলবো লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি, রাকিবুল হাসান। বাংলাদেশ যখন বিশ্বকাপটা শুরু করে, সেটা একদম ভাঙা হৃদয়ে শুরু করেছিল। বিশ্বকাপের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরেছিল, যেটা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল। কিন্তু সেই যুক্তরাষ্ট্রও কিন্তু সুপার এইটে আছে। ফলে সেই সিরিজটা যে বাংলাদেশ অনেক খারাপ করেছে, যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার মাধ্যমে যে সব শেষ হয়ে গেছে, সেটা যে না, তার একটা প্রমাণ কিন্তু যুক্তরাষ্ট্রই করেছে, তারাও সুপার এইটে এসে। এখন আমরা যদি বাংলাদেশের পয়েন্ট থেকেই কথা বলি, যেহেতু জাস্ট একদিন পরে বাংলাদেশ সুপার এইট শুরু করবে, বাংলাদেশ এবার বিশ্বকাপের শুরুতেই বড় বড় দুটো ম্যাচ খেলেছে। মানে গ্রুপ পর্বটাই খুব ইন্টারেস্টিং ছিল বাংলাদেশের জন্য। 4টা দল ছিল, তার মধ্যে বাংলাদেশের বড় দুটো ম্যাচ প্রথমেই, তারপরে ছোট দুটো ম্যাচ পরে, এরকম ছিল হিসাব নিকাশ। তার মানে হচ্ছে যে বড় দুটো দল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা ছিল, প্রথম 2 ম্যাচই যদি বাংলাদেশ খারাপ করে বসতো বা হেরে যেত, তাহলে কিন্তু বিশ্বকাপটাই শেষ হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। এবং দলের যে অবস্থা ছিল বিশ্বকাপের আগে, তাতে করে কেউই আসলে আশাবাদী ছিলেন না যে এই দল সুপার এইটে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশ প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে সবাইকে চমকে দেয়, এবং এরপর সাউথ আফ্রিকাকে মানে জিততে জিততে হেরে যাওয়া, মানে এমন একটা পারফরমেন্স হয়ে গেল দলের, যে বাংলাদেশ এমন হতে পারতো 4টা ম্যাচে জিতে গেল। লো স্কোরিং ম্যাচ খেলেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু খুব দারুণভাবে ম্যাচে ফিরে আসার যে ক্ষমতা, সেটা নতুনভাবে আবিষ্কার করেছে। এবং বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পরে তারপর দুটো ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপাল, সে দুটো বাংলাদেশ জিতেছে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এবং এক্ষেত্রে আবার বলছি যে এবারের বিশ্বকাপ একটা নতুন জিনিস দেখিয়েছে, যে ছোট দল বড় দলের মধ্যে টি-20তে ব্যবধান অনেক কমে আসছে। এখন এই যে বললাম যে নেপাল বাংলাদেশকে পরীক্ষা নিয়েছে, নেদারল্যান্ডস বাংলাদেশকে পরীক্ষা নিয়েছে, তার মানে হচ্ছে ছোট দল বড় দল বলে আমরা যেটা বলি, মানে যে ফেভারিট তার পরীক্ষা যেহেতু নেয়াই যায়, ফলে এখানে বাংলাদেশ তো অবশ্যই অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে অবশ্যই কোনো ধরনের ভুল করা চলবে না। কারণ যে দলটা বিশ্বকাপ জেতা একদম মানে হাতের তালুর মতো চেনা, তাদের বিশ্বকাপ কিভাবে জিততে হয়, সে ওয়ানডে বিশ্বকাপ বলেন, টি-20 বিশ্বকাপ বলেন, টেস্টে তারা দাপুটে দল, সব কিছু মিলিয়ে ক্রিকেট হিস্ট্রির যদি সফলতম দল বলা হয়, সেটা অবশ্যই অস্ট্রেলিয়া। এখন এবারের অস্ট্রেলিয়াকে যদি আপনি দেখেন, যে ব্যাটিং অর্ডার, সেই ব্যাটিং অর্ডার যদি ফ্ল্যাট ব্যাটিং সারফেস পায়, তাহলে অপোজিশন যে দল তাদেরকে একদম খুন করে ফেলতে পারে। আপনি তাদের যে ব্যাটিং লাইন, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার শুরুতে মানে এক্সপ্লোসিভ ব্যাটিং করেন, তারপরে মিচেল মার্শ একটু ধরে খেলেন তাদের অধিনায়ক, তারপরে যখন আপনি আসবেন শেষের দিকে স্টয়নিস, তিনি দারুণ ফর্মে আছেন, ম্যাক্সওয়েল, মানে কি ব্যাটিং করেন আপনারা আইপিএল সূত্র ধরে সবাই জানেন, আর ম্যাক্সওয়েলের খেলা তো সবাই দেখেছেন। 2023 বিশ্বকাপেও মানে সেই স্মৃতি কারো ভোলার কথা না, যেখানে তিনি একা হাতে ইনজুরি নিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিলেন। কি সেই ইনিংস ছিল, এটা ক্রিকেট হিস্ট্রিতেই ভোলা সম্ভব না। তো এরকম যখন একটা ব্যাটিং অর্ডার, এবং তার পাশাপাশি যখন বোলিংয়ে যাবেন, অ্যাডাম জাম্পার লেগ স্পিন, স্টার্ক, হ্যাজেলউড, তাদের যে পেস বোলিং, সব কিছু মিলে অস্ট্রেলিয়া দলের কোনো খুঁত নেই। খুঁত শুধু একটাই, যে ক্রিকেটে অনেক গিভ অ্যান্ড ডে, মানে যে দিনটায় খেলা হবে সেই দিনটায় যদি কোনোভাবে অপোজিশনের উপর একটু চেপে বসা যায়, সেখান থেকে যত বড় শক্তিধরই হোক না কেন, সেখান থেকে তাদেরকে হারিয়ে দেওয়া যায়। সো অনেক ইভেন্টে বাংলাদেশ যদি এই দিনটা বাংলাদেশের করে নিতে পারে, তখন কিন্তু অস্ট্রেলিয়া যত বড় দলই হোক না কেন, এটা কোনো বিষয় না। আবার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে, বাংলাদেশের মূল সমস্যার জায়গা ব্যাটিংটা কোনোভাবেই ঠিকঠাক হচ্ছে না, টপ অর্ডার রান করছে না। কিন্তু বাংলাদেশ জয় পেয়ে গেছে, 3টা জয় পেয়েছে, সুপার এইটে চলে এসেছে। এখন এই যে টপ অর্ডার ব্যাটিং পাচ্ছে না, সেখানে যারা ব্যাট করেন বড় বড় নাম, অধিনায়ক রান পাচ্ছেন না, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস রান পাচ্ছেন না, তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে ব্যাট করেন, দারুণ খেলেন, কয়েকটা ম্যাচে রান পেয়েছেন, বড় রান পাননি, 30-25 এরকম রান পেয়েছেন, আবার একেবারে 0 রানেও আউট হয়েছেন। হৃদয় 2 ম্যাচে রান পেয়েছেন, তাওহিদ হৃদয় মিডল অর্ডারে, কিন্তু শেষ 2 ম্যাচে আবার তিনি পথ হারিয়ে ফেলেছেন। সাকিবের ঠিকঠাক হচ্ছিল না ব্যাটিং বোলিং, তিনি একটা 50 মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে এই দলের সবচেয়ে বড় স্ট্রেংথ। যখন একটা দল টপ অর্ডার ভাঙার পরে মনে হয় যে আর বোধহয় বেশি দূর যাবে না, তখন মাহমুদুল্লাহ 20-30টা রান বাড়িয়ে দেন। তাতে করেই বাংলাদেশ ওই ম্যাচে একটা দম পায়, এবং সেই দমটা কাজে লাগায় বোলাররা। এটা আমরা যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দেখেছি।
এখন যখন সুপার 8 তখন তো সেখান থেকে একটু রিকভার দরকার। মানে উদাহরণ হিসাবে আমি বলি, বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, বাংলাদেশের প্রথমে ব্যাট করলেই কিন্তু জেতার পসিবিলিটি বেশি যদি ব্যাটাররা দলের রানটাকে 150-এর দিকে নিয়ে যেতে পারেন, কারণ সেই রানটা ডিফেন্ড করার মতো বোলিং বাংলাদেশের আছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের যে পেস বোলিং, সেটা অন্য যে কোনো দলের সাথে কম্পেয়ার করলে আপনি সমান সমানে রাখতে পারেন। মানে সেই বিবেচনায় বাংলাদেশের পেস বোলিং এই বিশ্বকাপের বেস্ট বোলিং। আপনি যখন কম্বিনেশনটা দেখবেন, সেখানে তানজিম হাসান সাকিব, যাকে নেওয়া হয়েছিল শরীফুল ইনজুরিতে পড়ার কারণে তিনি সবচেয়ে বড় তারকা হয়ে গেছেন, মুস্তাফিজ ডট বলের পর ডট বল করে যাচ্ছেন, তাসকিন উইকেট নিচ্ছেন, 2-1টা ম্যাচে একটু খরুচে হয়েছেন, কিন্তু তাসকিন কি আমরা সবাই জানি। তার পাশাপাশি রিশাদ হোসেন লেগ স্পিনার, তার ইনক্লুশনটা বাংলাদেশ দলে একটা দারুণ ভ্যারাইটি যোগ করেছে। সব কিছু মিলে বাংলাদেশের বোলিং অপোজিশনকে যদি 150-এর মতো একটা টার্গেট দেওয়া যায়, কিংবা আর একটু ভালো হলে 160, সেটা ডিফেন্ড করার জন্য বাংলাদেশের বোলিংটা তৈরি। কিন্তু ব্যাটাররা অনেক সময় যেটা করেন, শুরুতে খেই হারিয়ে ফেলে তারা ওই রানটা 100, 110, 120, 130 এরকমের মধ্যে যদি আটকে যান, তখন কিন্তু সেটা আসলে কঠিন হয়ে যাবে, বিশেষ করে আরও যখন সামনে অস্ট্রেলিয়া। ফলে এই জায়গাটা ব্যাটারদের একটা বাড়তি দায়িত্ব নিতেই হবে। এবং ব্যাটাররা যে ভুলটা করছেন বারবার, সেটা হচ্ছে প্রতিবারই তারা চাপটা নিয়ে দ্রুত কিছু রান করে মানে করার যে নেশা, সেই নেশাতে তারা শুরুতেই 50 রানের মধ্যে হয়তো 4টে উইকেট হারিয়ে ফেলছেন, তখন কিন্তু আর ওটা জোড়াতালি দেওয়া ছাড়া কোনো পথ থাকে না। কিন্তু ব্যাটারদের বুঝতে হবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কী চাচ্ছে। এখানে আপনি সিঙ্গেলের উপর থাকেন, আপনি বাজে বল যখন পাবেন তার আগে নিজে উইকেট থ্রো করবেন না, এটাই বারবার বলছে। এবং আপনি যদি কোনোভাবে একটা 20 রানের ইনিংস খেলেন, 25 রানের ইনিংস খেলতে পারেন, সেটাই কিন্তু অনেক কাজে দিয়ে ফেলে। ফলে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই ওয়ার্কআউট করা দরকার। বাংলাদেশ এর মধ্যে এন্টিগা পৌঁছে গেছে 2 দিন আগেই, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরে টোটাল 3 দিনের বিশ্রামের পরে বাংলাদেশ মাঠে নামছে। সব কিছু মিলে বাংলাদেশ দলের যে দুঃসময় ছিল, সেটা কাটিয়ে বাংলাদেশ দল এখন সুসময় পার করছে। সুপার 8-এ সেই সুসময়টা শুধু অব্যাহত রাখার পালা।